আসসালামু আলাইকুম সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি শাহিন স্যার ইংলিশ মজা জবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের আরও একটি ক্লাসে। আমরা গত কয়েকদিন ধরে একটা টপিক পড়ছিলাম সাধারণ জ্ঞানে, সেটা হচ্ছে প্রণালী ও খাল। তো প্রণালী এবং খাল চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যেখান থেকে প্রায় প্রত্যেকটা চাকরিতেই পরীক্ষা হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখান থেকে ভালো প্রিপারেশন থাকলে পরীক্ষায় সহজেই একটা নাম্বার ওঠানো যায়। একটা নাম্বার কেন বলছি, প্রণালী এবং খাল এটা টপিক একটাই এবং এক টপিক থেকে সাধারণত একটা পরীক্ষায় সর্বোচ্চ একটা প্রশ্নই থাকে সাধারণ জ্ঞানের, সেজন্য বললাম। তো প্রণালীর সঙ্গে সামঞ্জস্য রেখে এর রিলেটেড সাম্প্রতিকও থাকতে পারে। তো যেমন দেখেন যে ইরান ইসরায়েলের যখন যুদ্ধ হচ্ছে, যখন ইরান পশ্চিমা বিশ্বকে তেল বন্ধ করে দিবে কিনা বা এরকম হুমকি দিচ্ছে, তখন প্রাসঙ্গিকভাবেই চলে আসে হরমুজ প্রণালীর কথা, যেটা ইতিমধ্যে আমরা পড়েছি। সুতরাং প্রণালী যে শুধু একটা বেসিক সাধারণ জ্ঞান এরকমটাই না, প্রণালী সাম্প্রতিক এর সঙ্গেও যুক্ত, কারণ প্রণালীগুলো হচ্ছে মূলত একটা রাস্তা, তাই না? প্রণালী এবং খাল হচ্ছে মূলত রাস্তা। বিশ্বের নিশ্চয়ই জানেন যে বিশ্ব বাণিজ্যের অধিকাংশই সম্পন্ন হয় নৌপথ বা জলপথে এবং এই প্রণালীগুলো মূলত মানে ওয়াটার হাইওয়ে হিসেবে কাজ করে। পৃথিবীতে যে পানি রাশি আছে, জলপথ আছে, তার হাইওয়ে হিসেবে কাজ করে এই প্রণালীগুলো। সুতরাং পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যেহেতু জড়িত, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের সঙ্গে, অর্থনীতির সঙ্গে যেহেতু জড়িত, সুতরাং প্রণালী শুধু একটা বেসিক সাধারণ জ্ঞান বা বেসিক টপিক না, এটা একটা সাম্প্রতিক সাধারণ জ্ঞানেরও বড় একটা সোর্স, বড় একটা উৎস হতে পারে। তাহলে আমরা শুরু করব আজকের প্রণালীর 3 নম্বর ক্লাস। আমি ইতিমধ্যে দুইটি ক্লাস নিয়েছি প্রণালী থেকে এবং আজকে তৃতীয় এবং প্রণালী থেকে শেষ ক্লাস। আশা করি এই 3টা ক্লাস করার পরে আপনার প্রণালী থেকে আর কোনো প্রশ্ন ভুল হবে না। যারা আজকে ক্লাসে নতুন যোগ দিয়েছেন তারা প্রিভিয়াস আরও 2টা প্রণালীর ক্লাস আছে, আমাদের প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নেবেন এবং যারা গত 2টা দেখেছেন, আজকে তৃতীয় দেখছেন, তারা এই ক্লাসটা শেষ হওয়ার পরে 3টা ভিডিও একই সাথে দেখে নেবেন, তাহলে একবার রিভিশন হয়ে যাবে আপনার প্রণালী থেকে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের প্রণালীর 3 নম্বর ক্লাস। এখন প্রণালীর গত 2টা ক্লাসে আসলে আমরা কি পড়েছিলাম সেটা একটু দেখি। আমি প্রথম দিনে প্রণালীতে এই অঞ্চলের প্রণালীগুলো পড়িয়েছিলাম, যেগুলো এশিয়া, ইউরোপ এবং এশিয়া ও আফ্রিকার মধ্যে অবস্থিত। মূলত এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ, এই 3 মহাদেশের মধ্যে অবস্থিত যে প্রণালীগুলো, সেগুলো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি এশিয়ার দক্ষিণ এবং পূর্ব দিকের যে প্রণালীগুলো, এই প্রণালীগুলো আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়ব আটলান্টিক মহাসাগর কেন্দ্রিক যে প্রণালীগুলো আছে, সেই প্রণালীগুলো। আটলান্টিক মহাসাগর কোনটি? এই যে এইটা আটলান্টিক মহাসাগর, এই এস এর মতো দেখতে, এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এর দুই পাশে প্রণালী, বেশ কিছু প্রণালী আছে, যেমন এইখানে প্রণালী আছে, এইখানে এই অঞ্চলে প্রণালী আছে। এই প্রণালীগুলো আজকে আমরা পড়ব, ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই আটলান্টিক মহাসাগর পার্শ্ববর্তী যে প্রণালীগুলো আছে বা খালগুলো আছে, সেগুলো আমরা দেখে নিব। ওকে, তাহলে আমি এখানে একটু মার্কিং করে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে ক্লাসগুলো। এগুলো হচ্ছে আমরা 1 নাম্বার ক্লাসে পড়েছিলাম, এটা 1 নাম্বার ক্লাসে পড়েছিলাম, এটা আমরা 2 নাম্বার ক্লাসে পড়েছি, আর এই অঞ্চলেরটা আমরা পড়ব 3 নাম্বার ক্লাসে। ওকে, শুরু করি। 3 নাম্বার ক্লাসের প্রথম যে প্রণালীটা পড়ব সেটা একটু এই জায়গায় একটু খেয়াল করবেন, এই জায়গায় একটু খেয়াল করেন। এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই যে এই পুরোটা আটলান্টিক মহাসাগর। এইখানে আছে ভূমধ্য সাগর, এই যে এইটা হচ্ছে ভূমধ্য সাগর। এটা কি? এইটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। আর এইটার নাম কি? এইটা হচ্ছে, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরের মধ্যে
একটা প্রণালী আছে, একটা প্রণালী এই দুইটা মহাসাগর, দুইটা সাগরকে যুক্ত করেছে, এইটার নামই হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, আমরা প্রথমে আজকে পড়ব জিব্রাল্টার প্রণালী। আমরা বড় করে বড় ম্যাপে একটু দেখে নিচ্ছি জিব্রাল্টার প্রণালীর অবস্থান কোথায়। এবার আমরা একটা জুম করা ম্যাপে দেখব। ঠিক আমি এই জায়গাটা একটু আগে আপনাকে দেখালাম, এইটা হচ্ছে ভূমধ্য সাগর, এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। আর এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক, সহজ সংক্ষেপে লিখলাম আটলান্টিক। এইটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে স্পেন। এই স্পেন এটা মূলত কোন মহাদেশে বলেন তো? কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশ। আর এই জায়গাটা হচ্ছে মরক্কো। একটু খেয়াল করেন, এই জায়গাটা হচ্ছে মরক্কো। মরক্কো কোন মহাদেশে? মরক্কো আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশ। ওকে, এবার দেখেন তো, এই যে আমরা জানি যে প্রণালী অলওয়েজ দুইটা স্থলভাগ, দুইটা ভূখণ্ডকে আলাদা করে, আর দুইটা সমুদ্র বা সাগর মহাসাগর যাই হোক দুইটা জলরাশিকে যুক্ত করে। তাহলে এই দুইটা ভূখণ্ডকে পৃথক করছে, আর এই দুইটা জলরাশিকে, দুইটা সাগরকে যুক্ত করছে যেই প্রণালীটা, তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আমরা একটু এখানে দেখব, এই যে এইটা আটলান্টিক এবং আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরকে যুক্ত করছে। এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এটা মুছে গেল, এটা ছিল আটলান্টিক, আর এই জায়গাটার নাম হচ্ছে জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে খেয়াল করেন তো, জিব্রাল্টার প্রণালী কার থেকে কাকে পৃথক করছে আর কার থেকে কাকে যুক্ত করছে। পরীক্ষায় অনেকবার অসংখ্যবার এসেছে, আরো অসংখ্যবার আসবে। জিব্রাল্টার প্রণালী কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে আর কার থেকে কাকে পৃথক করেছে। যুক্ত করার জলরাশির দুইটাই নাম, এর আলাদা কিছু পড়তে হবে না। ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে, এটা আলাদা আর অন্য কোনো নাম নেই। কিন্তু পৃথক করেছে দেশ হিসেবে যদি আসে, একটু খেয়াল করেন, যদি দেশ আসে তাহলে স্পেন থেকে মরক্কোকে আলাদা করেছে। জিব্রাল্টার প্রণালী দেশ হিসেবে স্পেন থেকে মরক্কোকে আলাদা করেছে। আবার যদি মহাদেশ হিসেবে আসে তাহলে দেখেন ইউরোপ মহাদেশকে আফ্রিকা থেকে আলাদা করেছে। নিশ্চয়ই মনে থাকবে এই ব্যাপারটা। আমরা দেখতে পাচ্ছি এই উপরে যে দেশ সেটা স্পেন। স্পেন কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। আর নিচের জিব্রাল্টার প্রণালীর এই পাশে, দক্ষিণ পাশে যে দেশটা, সেটার নাম হচ্ছে মরক্কো, এবং মরক্কো আফ্রিকা মহাদেশের একটা দেশ। তাই জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে যদি এভাবে বলা হয়, তাহলে মহাদেশ হিসেবে আসলে ইউরোপ মাইনাস আফ্রিকা আসবে, আর দেশ হিসেবে আসলে স্পেন মাইনাস মরক্কো, এভাবে আমরা দিব। আর সাগর মহাসাগর এর পাশে দুইটাই, এ পাশে হচ্ছে ভূমধ্য সাগর আর এ পাশে আটলান্টিক মহাসাগর। এরপরে আমরা পরের দুইটা প্রণালী একসাথে পড়ব। একটা প্রণালী, একটা চ্যানেল। প্রণালী আর চ্যানেল মূলত একই জিনিস, প্রায় ভৌগোলিক কিছু পার্থক্য আছে, সেটা আমাদের জানা এখন খুব জরুরি নয়। আমাদের জানা জরুরি হচ্ছে এই দুইটা কার সঙ্গে কাকে যুক্ত করেছে এবং পৃথক করেছে। আমরা ডোভার প্রণালী এবং ইংলিশ চ্যানেল এই দুটো একসঙ্গে পড়ব। এই দুটা একসঙ্গে পড়তে হয়, একসঙ্গে পড়লেই সবচেয়ে বেশি মনে থাকে। ডোভার প্রণালী এইটা একটু খেয়াল করে আমরা ম্যাপে, এইটা হচ্ছে নর্থ সি, মানে হচ্ছে যে উত্তর মহাসাগর, আর এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এইটা হচ্ছে আটলান্টিক, এটা আরেকটু আমি বাড়াই নিয়ে পাশে, এইটা আবার আটলান্টিক।
মহাসাগর। তাহলে এটা নর্থ সি বা উত্তর সাগর। দেখেন তো এই আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করছে কে? এই যে ডেভিস, কি বলে, ডোভার প্রণালী। এটা এই জায়গাটার নাম হচ্ছে ডোভার প্রণালী। এখান থেকে এই ঠিক আলাদা করি আমরা একটু, এই জায়গাটা থেকে এইটুকুর নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, একটু খেয়াল করেন, একই জলপথ কিন্তু দুই অংশের নাম দুইটা, একটা হচ্ছে ডোভার প্রণালী আর একটা হচ্ছে ইংলিশ চ্যানেল। এই দুইটাই যুক্ত করেছে কাকে? উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। আমরা যদি আলাদাভাবে বলি, প্রথমে আমরা যদি ডোভার প্রণালী চিন্তা করি, তাহলে ডোভার প্রণালী উত্তর মহাসাগরকে ইংলিশ চ্যানেলের সঙ্গে যুক্ত করেছে, তাই না? যদি আমরা প্রাথমিকভাবে ধরি, ডোভার প্রণালী এইটা কার সঙ্গে কাকে যুক্ত করেছে? উত্তর সাগরকে ইংলিশ চ্যানেলের সঙ্গে যুক্ত করেছে। এইটা হচ্ছে টু দ্য পয়েন্ট সঠিক উত্তর। আবার যদি ইংলিশ চ্যানেল না থাকে, ধরেন প্রশ্ন আসলো ডোভার প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করেছে, অপশনে এই পাশে উত্তর সাগর থাকলো, এই পাশে ইংলিশ চ্যানেল থাকলো, তাহলে এটাই সঠিক। এখানে ইংলিশ চ্যানেল না থেকে যদি আটলান্টিক মহাসাগর থাকে তাহলে এটাও সঠিক। আশা করি বোঝাতে পেরেছি। ইংলিশ চ্যানেল আর ডোভার প্রণালী মূলত একটাই রাস্তার দুই অংশের দুইটা নাম। এবার তাহলে ইংলিশ চ্যানেলের সঙ্গে যুক্ত করে, আবার আটলান্টিক মহাসাগরের সঙ্গেও যুক্ত করে এই ডোভার প্রণালী। আবার যদি ইংলিশ চ্যানেল ধরি, যে ইংলিশ চ্যানেল কার সঙ্গে কাকে যুক্ত করেছে, তাহলে আটলান্টিক মহাসাগরকে ডোভার প্রণালীর সঙ্গে যুক্ত করেছে, তাই না? এভাবে সাধারণত থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর প্লাস উত্তর সাগর। মানে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে একটা প্রণালী আর একটা চ্যানেল। এই প্রণালীটার নাম হচ্ছে ডোভার প্রণালী আর চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। নিশ্চয়ই ইংলিশ চ্যানেলের নাম শুনেছেন, এটা কোনো টিভি চ্যানেল নয়, এটা হচ্ছে একটা পানির প্রবাহিত পানির রাস্তা, এবং এটা ন্যাচারাল, এটা কেউ খোঁড়েনি, ঠিক আছে, এটা কেউ খনন করেনি। এবার দেখেন আলাদা করেছে কাকে? এই পাশে ইংল্যান্ড, ইংলিশ চ্যানেল ও ডোভার প্রণালীর এক পাশে ইংল্যান্ড, আরেক পাশে হচ্ছে ফ্রান্স। তাহলে এই ইংল্যান্ড থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী ও ইংলিশ চ্যানেল। এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। এই দুইটা প্রণালী, একটা প্রণালী আর একটা খাল যুক্ত করছে নর্থ সি আর আটলান্টিক ওশানকে, এবং হচ্ছে যে এই ইংল্যান্ডকে ফ্রান্স থেকে পৃথক করছে। এর দুই পাশের দুই অংশের নাম কি সেটা জাস্ট আমাদের মনে রাখতে হবে। ইংলিশ চ্যানেল নিয়ে আরো প্রশ্ন থাকে, যেমন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাংলাদেশির নাম কি? ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের সাঁতারু ব্রজেন দাস। ঠিক আছে, এক্সট্রা একটা তথ্য বলে দিলাম। আশা করি ইংলিশ চ্যানেল এইটা নিয়ে আর সমস্যা হবে না। ইংলিশ চ্যানেল আর ডোভার প্রণালী ব্যাপারটা হচ্ছে, আরেকবার আমরা একটা ফ্ল্যাট পেজে দেখি। এইটা একটা সাগর, এটার নাম কি? উত্তর সাগর। আর এইটা একটা মহাসাগর, এইটার নাম হচ্ছে আটলান্টিক। আটলান্টিক এইখানে যুক্ত করেছে যে পথটা, সেই পথের একটা অংশের নাম হচ্ছে ডোভার প্রণালী আর একটা অংশের নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। এই হচ্ছে ব্যাপার। এইখানে ইংল্যান্ড আর এখানে ফ্রান্স। তাহলে পৃথক করেছে ইংল্যান্ড থেকে ফ্রান্সকে, আর যুক্ত করেছে উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার পড়বো আমরা ডেভিস প্রণালী। ডোভার প্রণালী আর ডেভিস প্রণালী কিন্তু একই নয়, একই ধরনের কাছাকাছি শব্দ, কাছাকাছি উচ্চারণ, কিন্তু দুইটার অবস্থান অনেক দূরে। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের এই পাশ। কোন পাশ? আমরা একটু এই ডেভিস প্রণালীর অবস্থানটা বড় ম্যাপে দেখে আসি। এই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে এইখানে, দেখেন এই জায়গাটা আমরা এতক্ষণ পড়লাম, ইংলিশ চ্যানেল আর ডোভার প্রণালী। কিন্তু ডেভিস প্রণালী হচ্ছে এইখানে, আটলান্টিক মহাসাগরের এই পাশে। আটলান্টিক মহাসাগরের উপরের দিকে, মাথার দিকে গ্রিনল্যান্ড অবস্থিত, আর এই পিঠের দিকে আমি যদি ধরি এইভাবে আটলান্টিক মহাসাগরের এইটা হচ্ছে মুখ, তাহলে এই মুখের নিচেই ব্রিটেন,
হ্যাঁ, ব্রিটেন এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, যেমন হচ্ছে যে নরওয়ে, আইসল্যান্ড, এই দেশগুলো। আর ব্রিটেনের নিচে ফ্রান্স, এইখানে আছে ডোভার এবং ডোভার প্রণালী আর ইংলিশ চ্যানেল। ঠিক এর যদি মাথা ধরি তাহলে এইটা গ্রিনল্যান্ড, মাথার উপরে গ্রিনল্যান্ড। আর এইটা হচ্ছে ঘাড়, মুরগির ঘাড় যেমন একটু চিকন হয়, তো ধরেন যে এটা মুরগি, এটা মুরগির ঘাড়, ঠিক আছে, এই মুরগির ঘাড়। আর ঘাড়ের উপরে এইখানে অনেক সময় গরুর ঘাড়ের উপরে একটা উঁচু অংশ থাকে, তাই না, গরু এবং মহিষের ঘাড়ে। তো এইটা ধরেন যে একটা গরু, মুরগি না, একটু গরু ধরেন, এটা হচ্ছে গরুর মাথা, গরুর মাথার কাছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডের এটা গলা, গলার কাছে হচ্ছে ডেভিস প্রণালী। আর এই যে উঁচু অংশ, ওইখানে আমেরিকা এবং কানাডা অবস্থিত। আমরা গরুর পেটে একটু পরে যাব, এরপরে আমরা এখানে পানামা খাল পড়বো, ফ্লোরিডা প্রণালী পড়বো, ঠিক আছে। তাহলে দেখেন তো ডোভার প্রণালীর অবস্থান এইখানে, গরুর গলার নিচে, হ্যাঁ, যদি আমরা গরু ধরি এটা। আর ডেভিস প্রণালীর অবস্থান গরুর ঠিক গলাটা, গলার সরু যে জায়গাটা ওইখানে। এবার আমরা আরেকটা মূল ম্যাপে যাই। তাহলে আমরা পড়ছিলাম ডেভিস প্রণালী, এই হচ্ছে আমাদের ওই জায়গাটার জুম করা ম্যাপ। এই যে বললাম সরু গলা, তো দেখেন এইটা হচ্ছে আসলে এই প্রণালীটা, এইটা হচ্ছে প্রণালী। এই প্রণালীর নামই হচ্ছে ডেভিস প্রণালী। এইটা ডেভিস প্রণালী যুক্ত করেছে কাকে? ল্যাব্রাডার সাগরকে ব্যাফিন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। হ্যাঁ, এইটার নাম হচ্ছে বেফিন, এইটা হচ্ছে বেফিন উপসাগর, বেফিন সাগর, আর এইটা হচ্ছে ল্যাব্রাডার সাগর। এই দুইটাকে যুক্ত করেছে ডোভার প্রণালী। আর পৃথক করেছে কাকে? এটা হচ্ছে ইউএসএ, মানে আমেরিকা, সরি, এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে কানাডা। আর এইটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, গ্রিনল্যান্ড, ঠিক আছে। তাহলে গ্রিনল্যান্ডকে কানাডা এই ভূখণ্ডের থেকে পৃথক করেছে ডেভিস প্রণালী, আর যুক্ত করেছে ল্যাব্রাডার সিকে বেফিন, বেফিন, বে অফ বেফিন, বেফিন সাগরকে যুক্ত করেছে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, ডেভিস প্রণালী খুব বেশি আসে না, তবে ডোভারের সঙ্গে যেন এক না হয়ে যায় সেই জন্য আমি বললাম। তবে একেবারে বাদ দিবেন এমনটাও না, এটাও পড়তে হবে। আমরা পরেরটাতে যাব, পানামা খাল। আমরা বলেছিলাম একটু নিচের দিকে আসব, পানামা খাল। এই যে আমরা এইখানে পড়ে আসলাম ডেভিস প্রণালী, ঠিক আছে। এবার পানামা খাল, পা তুলে রাখিস না, পা নামা, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো পানামা খাল নিশ্চয়ই নাম শুনেছেন। এইটা প্রণালী নয়, এইটা খাল। কেন খাল? কারণ এইটা ন্যাচারালি সৃষ্টি হয়নি, এটাকে মানুষ খনন করেছে, ঠিক আছে। তো পানামা খাল আসলে কোথায় এবং এটা এত গুরুত্বপূর্ণ কেন, সেটা আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। দেখেন, পানামা খাল কার থেকে কাকে যুক্ত করেছে সেটা একটু দেখি। আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এইটাকে যুক্ত করেছে পানামা খাল, ঠিক আছে। তাহলে এটা বললাম আটলান্টিক, আর এইটা প্রশান্ত, যুক্ত করলো যেটা, সেটা পানামা খাল। এই যে জাস্ট এই জায়গাটা হচ্ছে পানামা খাল। এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে আটলান্টিক মহাসাগর। পৃথক করলো কাকে? উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এই দুইটা মহাদেশকে আলাদা করে দিয়েছে পানামা খাল। এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ আর এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, ঠিক আছে। এই দুই মহাদেশকে পৃথক করেছে পানামা খাল। এইবার এইটা হচ্ছে বড় ম্যাপ, ওইখানে পরে যাচ্ছে। এখন দেখেন পানামা খাল খনন কেন করা হলো সেটা আগে আমরা একটু দেখি। আমরা এই ম্যাপটা একটু ভালো করে খেয়াল করি। আমি এটাকে লাল দাগি রাখি। এই যে এটা খেয়াল করেন, এই প্রথম লাল দাগটা, এইটা আমেরিকার নিউ ইয়র্ক, আর এইটা আমেরিকান সান ফ্রান্সিসকো, আরেকটা শহর। এবার আমি বলেছি বিশ্ব বাণিজ্যের অধিকাংশই নৌপথে পরিচালিত হয়। এবার আমেরিকার নিউ ইয়র্ক থেকে ধরেন যে একটা জাহাজ, জলজাহাজ, শিপ, সেটা যাবে সান ফ্রান্সিসকোতে। এবার এইখান থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য তাকে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ
ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি এই দিক দিয়ে ঘুরে বিশাল রাস্তা ঘুরে এখানে আসতে হয়। এইখানের দূরত্ব 20,900 কিলোমিটার। এই রাস্তাটার দূরত্ব কত? এই রাস্তাটার দূরত্ব হচ্ছে 20,900 কিলোমিটার। ঠিক আছে, এই 20,900 কিলোমিটার ঘুরে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে যেতে হয়। তো শুধু এইটাই কারণ না, আরো অনেক কারণ আছে। তো এই বিশাল দূরত্ব দেখেন মাঝখানে কতটুকু স্থলভাগ, এখানেও একটু খেয়াল করেন। আমার দুই লাল দাগের মাঝখানে যে ভূমি সেটা আসলে স্থলভাগ। এইটা হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা আমি এখানে আঁকালাম, এই জায়গাটা। ঠিক আছে, এবার এইখানে যদি কুচ করে একটু কেটে দেয়া যায় তাহলে কি হচ্ছে? দুইটা মহাসাগর এক হয়ে যাচ্ছে এবং এই বিশাল রাস্তা ঘোরার পরিবর্তে এই সংক্ষিপ্ত রাস্তা দিয়েই এখান থেকে নিউ ইয়র্ক থেকে এখান থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে এই যে এখানে জাস্ট কেটে দেওয়া হলো এবং এখানে চলে আসা যায়। এই জায়গার দূরত্ব কত আমরা এটাও একটু দেখি। 8,370 কিলোমিটার এই জায়গার দূরত্ব। এইখান থেকে এইখানে পানামা খাল হয়ে দূরত্ব 8,370 কিলোমিটার। তাহলে দেখেন তো 20,000 কিলোমিটার কোথায়? প্রায় 21,000 কিলোমিটার, আর এখানে প্রায় 8,500 কিলোমিটার। তাহলে কত রাস্তা বেঁচে গেল, তাই না? এই কারণে, এছাড়া আরো অন্যান্য বাণিজ্যিক কারণ আছে, এই কারণগুলোর প্রেক্ষিতে পানামা খাল খনন করা হয়। এবার পানামা খাল এখানে দেওয়া আছে 1903 সালে খনন করা হয়। পানামা খাল আসলে 1903 সালে, মানে 3 সালেই খনন করা হয়, ব্যাপারটা এরকম না। পানামা খাল বহু প্রচেষ্টার পর মানুষ এই খাল খনন করতে সক্ষম হয়। একটু মুখে মুখে সালগুলো বলি। পানামা খাল প্রথম খননের উদ্যোগ গ্রহণ করেছিলেন রোমান সম্রাট 1534 সালে। কত সালে? 1534 সালে রোমান সম্রাট প্রথম এই পানামাতে একটা খাল খনন করার চিন্তা করেছিলেন, কিন্তু সে চিন্তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরে সালটা ছিল 1843। এই 1843 সালে ইউকে মানে ব্রিটেন, এরা পানামাতে এখানে একটা খাল খননের চিন্তা করে এবং উদ্যোগ গ্রহণ করে, জরিপ করে, অনেক কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত এটাও সফল হয়নি। এরপরে ফাইনালি পানামা খাল খনন করা শুরু হয় 1881 সালে। 1881 সালে খনন করা শুরু করে 1889 সাল পর্যন্ত প্রায় 8 বছর ফ্রান্স এই খাল খনন কাজ চালিয়ে যায়। এরা শুধু পরিকল্পনা করেনি, 1881 সালে খনন করা শুরু করেছে প্র্যাকটিক্যালি এবং 89 সাল পর্যন্ত খনন করেছে, কিন্তু সমাপ্ত করা যায়নি। কেন? কারণ পানামার এই জায়গাটা অত্যন্ত ঘন জঙ্গলপূর্ণ এবং এখানে বিষাক্ত সাপ, পোকামাকড়, মশা, মাছি, বিভিন্ন কীট পতঙ্গের অনেক অত্যাচার, এবং যারা শ্রমিক ছিল এই পানামা খাল খনন করতে গিয়ে হাজার হাজার শ্রমিক মৃত্যুবরণ করে। ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, হ্যাঁ হলুদ জ্বর, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া, বিভিন্ন অসুখ এবং সাপের কামড়ে অনেক শ্রমিক মৃত্যুবরণ করে এবং শেষ পর্যন্ত 8 বছর প্রচেষ্টা করে অনেকখানি খনন করার পরে ফ্রান্স এই প্রকল্প বাতিল ঘোষণা করে। তারা এখান থেকে সরিয়ে নেয় নিজেদের, আর এই খাল খনন করা হয়নি। এরপরে ইউএসএ আসে। অবশেষে ইউএসএ কত সালে? 1903 সালে এর খনন কাজ শুরু করে। এই 1903 সাল থেকে 1914 সাল পর্যন্ত ইউএসএ কখন করলো? ইউএসএ হচ্ছে 1900 কি হচ্ছে ইউএসএ এরা 1903 সাল থেকে 1914 সাল পর্যন্ত চেষ্টা করে অবশেষে এই খালটা খনন করতে সক্ষম হয়। এই খালের দৈর্ঘ্য ছিল প্রায় 80 কিলোমিটার, এর প্রস্থ মোটামুটি 30 মিটারের মতো, আর এর গভীরতা 13 মিটার। হ্যাঁ, এর গভীরতা কত? 13 মিটার। পানামা খাল থেকে এই এতক্ষণ যা বললাম এই সবগুলোই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা কি বুঝতে পারলেন? আমি আপনাদের সুবিধার্থে যে কাজটা করব এটা হচ্ছে পুরোটা লিখে দিই। পানামা খাল, পানামা খাল
এই খালটা আমরা একটু লিখি খননের উদ্যোগ, খননের উদ্যোগ। প্রথম উদ্যোগ কখন? প্রথম উদ্যোগ ছিল 1534 সালে। এটা রোমান সম্রাট এই উদ্যোগটা নিয়েছিলেন। দ্বিতীয় উদ্যোগ 1843 সালে, এটা করেছিল ইউকে, সংক্ষেপে লিখলাম ইউকে মানে ইউনাইটেড কিংডম। আর খনন শুরু হয় প্রথমে 1881 সালে এবং 81 সাল থেকে 89 সাল পর্যন্ত এটা করেছিল ফ্রান্স, কিন্তু তারা খনন করতে ব্যর্থ হয়। ফাইনালি 1903 থেকে 1914 সাল পর্যন্ত কাজ করে এই খালটা খনন করে ইউএসএ মানে আমেরিকা। ঠিক আছে, এবং এখন কিন্তু আমেরিকার হাতে পানামা খাল নেই। পানামা নিজে একটা দেশ, ঠিক আছে। এখানে পানামার কাছে হস্তান্তর করে, পানামার নিকট হস্তান্তর করে আমেরিকা এইটাকে 1999 সালে। 1999 সালে, বুঝতে পারলেন? পানামা খালের এত কাহিনী কেন বলছি? কারণ পানামা খাল থেকে অন্য যে কোনো খালের চেয়ে পানামা খাল থেকে এই প্রশ্নগুলো বেশি আসে। পানামা খালের দৈর্ঘ্য কত? পানামা খালের দৈর্ঘ্য 80 কিলোমিটার, এর প্রস্থ 30 মিটার, ইংরেজি বাংলা মিশ করে লিখলাম। আর এর গভীরতা 13 মিটার, হ্যাঁ, বা প্রায় 43 ফিট। এইগুলো কেন লিখলাম? আপনাকে জিজ্ঞেস করবে, এইটা জিজ্ঞেস করবে বিশেষ করে যে পানামা খাল এর গভীরতা কত। কেন জিজ্ঞেস করবে? কারণ পানামা খাল বিশ্বের গভীরতম খাল। পানামা খাল বিশ্বে খাল দেখেন, আপনি সুয়েজ খাল পড়বেন, পানামা খাল পড়বেন, গ্র্যান্ড খাল পড়বেন, মোটামুটি 3টা খাল পড়তে হয়। তার মধ্যে গভীরতম খাল মানুষ খনন করেছে এরকম খাল হচ্ছে পানামা খাল, যার গভীরতা 13 মিটার, কোথাও 12 মিটারও পেতে পারেন। অপশনে যদি 13 না থাকে, যদি 12 থাকে তাহলে সেটাই সঠিক উত্তর। ঠিক আছে, এই হচ্ছে পানামা খালের বিস্তারিত। এবার পানামা খাল এই জায়গাটা আরেকবার আসি। কার সঙ্গে কাকে যুক্ত করলো? ক্যারিবিয়ান সিকে, প্রশান্ত মহাসাগরকে। এটা আসলে আসবে না, আসবে হচ্ছে আটলান্টিক। এই ক্যারিবিয়ান সি এইটা নিজে আটলান্টিক মহাসাগরের একটা অংশ। এইটা কিসের? আটলান্টিক মহাসাগরকে, এইটা প্রশান্ত, এইটার নাম কি? প্রশান্ত মহাসাগর। এই দুটাকে যুক্ত করেছে। আপনাকে জিজ্ঞেস করবে, অসংখ্যবার এভাবে প্রশ্ন এসেছে যে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল বা কোন প্রণালী? তাহলে অ্যান্সার হবে পানামা খাল। আর আলাদা করেছে 2 আমেরিকাকে, মানে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। পানামা খালের আরেকটা বিশেষত্ব আছে, পানামা খালের উভয় পাশের পানির লেভেল একই সমান হলেও মাঝখানের যে মানে খাল, এইটা অতটা গভীর নয়। আমি বললাম বিশ্বের গভীরতম খাল পানামা খাল, কিন্তু পানামা খাল দিয়ে সরাসরি জাহাজ আটলান্টিক থেকে প্রশান্ততে গমন করতে পারে না। কেন? ধরেন এই যে এই জায়গাটা দেখেন, এইটা আটলান্টিক মহাসাগরের পানির লেভেল হচ্ছে এইটা। এবার আমরা একটু দাগটা সোজা করে টানি। যদি এইখানে একটা জাহাজ আসে তাহলে এই সোজাই পানির লেভেল থাকতে হবে, তাই না? এবং এখানে চলে যাইতে পারবে। কিন্তু খালটা দেখেন উঁচু, তাহলে এই উঁচু খাল দিয়ে জাহাজ তো যেতে পারবে না, তাই না? এই জন্যে পানামা খালকে কয়েকটা লক গেটের মাধ্যমে, বিশাল এই যে নিচে দেখতে পাচ্ছেন বিশাল গেটের মাধ্যমে জাহাজ পার করা হয়। এটা হচ্ছে অনেকটা লিফটের মতো কাজ করে। যখন জাহাজটা এইখানে আসে তখন এই লিফটটা পানি ভরে এটাকে এর সমান করে দেওয়া হয়, তখন জাহাজটা এখানে ওঠে। তারপরে এইটার সমান করা হয়। এইভাবে আস্তে আস্তে লিফটের মতো করে জাহাজ এই পাশ থেকে ও পাশে পার হয়। বিশ্বে আর কোনো খাল এমন নেই। ঠিক আছে, অন্য খালগুলো বা প্রণালীগুলো কেটে দেওয়া হয়েছে
আর জুড়ে গিয়েছে, কিন্তু এটা ওইরকম নয়। যাই হোক, পানামা খাল নিয়ে অনেকক্ষণ কথা বললাম, আর কথা বলবো না। পানামা খাল থেকে এতক্ষণ যা বললাম এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। ফ্লোরিডা প্রণালী, পানামা খাল থেকে পার হয়ে সাথে সাথেই আপনি আটলান্টিক মহাসাগরে চলে গেলেন, ব্যাপারটা এরকম নয়। কেন নয় আমি আরেকবার দেখাতে চাই। এইটা ছিল ধরেন উত্তর আমেরিকা, এটা উত্তর আমেরিকা, আর এইটা মনে করেন দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা এইটা তাহলে কি ছিল? প্রশান্ত মহাসাগর, তাই না? প্রশান্ত। আর এইটাকে আমরা বলছি আটলান্টিক। এই প্রশান্ত থেকে আপনি পানামা খাল এর মাধ্যমে আটলান্টিকে চলে গেলেন, ভালো কথা। এটা কি ছিল? পানামা। এটা ছিল পানামা। কিন্তু পানামা পার হয়েই আপনি যেই সাগরটাতে গেলেন সেটার নাম হচ্ছে ক্যারিবিয়ান সি বা ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর। এইখানে একটা দেশ আছে, যার নাম হচ্ছে কিউবা। হ্যাঁ, আবার এইখানে আরেকটা সাগর আছে, যার নাম হচ্ছে মেক্সিকান সাগর। একটু খেয়াল করি আমরা, এই মেক্সিকান সাগর, ক্যারিবিয়ান সাগর, এই সবাই কিন্তু আটলান্টিক মহাসাগরেরই অংশ। এই জন্যে পানামা খাল পার হয়ে প্রশান্ত মহাসাগর সরাসরি আটলান্টিকের সঙ্গেই যুক্ত হচ্ছে বলে ধরে নেওয়া হয়, কিন্তু আদতে এটা প্রথমে ক্যারিবিয়ান সাগরের সঙ্গে যুক্ত হয়, তারপরে মেক্সিকান সাগরের সঙ্গে যুক্ত হয়, এবং এইখানে মনে করেন আমেরিকার এই অংশ, এইটার নাম হচ্ছে ফ্লোরিডা। এই ভূখণ্ডের নাম হচ্ছে ফ্লোরিডা। এবার দেখেন তো, মেক্সিকান সাগর আটলান্টিক সাগরে যাইতে হলে মাঝখানে আর একটা প্রণালী পার হতে হচ্ছে, এইটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। তাহলে ফ্লোরিডা প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করছে? আটলান্টিক মহাসাগরকে মেক্সিকান উপসাগরের সঙ্গে যুক্ত করছে, আর কিউবাকে আমেরিকার ফ্লোরিডা থেকে আলাদা করছে। জাস্ট এই ব্যাপারটাই। এই যে আমরা ম্যাপটা দেখি, এই যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে মেক্সিকান উপসাগর, আর মাঝখানে যে প্রণালীটা, এইটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। আর এইটা হচ্ছে কিউবা, একে আলাদা করেছে ফ্লোরিডা, আমেরিকার ফ্লোরিডা একটা অঙ্গরাজ্য, এটাকে আলাদা করেছে, যুক্ত করছে কাকে? আটলান্টিকের সঙ্গে মেক্সিকান উপসাগরকে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকেই আছেন কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এতক্ষণ খেয়াল করিনি। যাই হোক, আপনারা থাকেন, আমি আরেকটু সামনে আগাই, আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করবো এই ক্লাস। আচ্ছা, আমরা এরপরে ফ্লোরিডা প্রণালীর আরেকটা ম্যাপ আমরা একটু দেখে নিই। এই জায়গাটা বলেছিলাম ফ্লোরিডা প্রণালী, এটা কিউবা, এটা ফ্লোরিডা, আর এটা আটলান্টিক মহাসাগর, এই পুরোটা আটলান্টিক মহাসাগর, আর এটা মেক্সিকান উপসাগর। মাঝখানের এইটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ওকে, আমরা আরেকটু সামনে যাই। গ্র্যান্ড খাল, আমরা এর আগে পানামা খাল পড়লাম, এবার বলবো গ্র্যান্ড খাল। এইটা গ্র্যান্ড খাল চীনে অবস্থিত। দেখেন, একটু খেয়াল করি, প্রশ্ন আসবে পরীক্ষায়, বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? অ্যান্সার হবে গ্র্যান্ড খাল। খাল ন্যাচারাল নয়, খাল মানুষ খনন করেছে। তো ন্যাচারাল কি বলা যায়, আর্টিফিশিয়াল, এই খালের দৈর্ঘ্য কত? 1776 কিলোমিটার। এটা চীনে অবস্থিত। এখান থেকে আসলে এই একটা প্রশ্নই আসবে, এগুলো পড়ার আপনার দরকার নাই, আমি জাস্ট লিখে রেখেছি যে বেইজিংকে হাংচাং, চীনের একটা শহর বেইজিং, চীনের আরো একটা শহরের নাম হাংচাং, চীনের শব্দগুলো তো এরকমই হয়, তাই না? তো এই বেইজিংকে হাংচাং এর সঙ্গে যুক্ত করেছে এই যে আমাদের এইটা হচ্ছে গ্র্যান্ড খাল। ঠিক আছে, এইটাকে আমরা 610 সালে এটা চীন খনন করা হয়। তার মানে এটা হচ্ছে বাস্তব ছবি, এইটা হচ্ছে গ্র্যান্ড খালের বাস্তব ছবি। তো এটা হচ্ছে ম্যাপ। এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি,
খাল থেকে, এই গ্রান্ড খাল থেকে প্রশ্ন আসবে কি? গ্রান্ড খাল থেকে প্রশ্ন আসবে বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? বিশ্বের দীর্ঘতম খাল, অথবা যদি বলে বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি, তাও অ্যান্সার হবে গ্রান্ড খাল। এর দৈর্ঘ্য হচ্ছে 1776 কিলোমিটার। এটা চিন্তা করেন, এটা মানুষ খনন করেছে কখন? সালটা ছিল 610, যখন এখনকার মতো ড্রেজার ছিল না, মাটি কাটার আধুনিক প্রযুক্তি ছিল না। ওই সময় চাইনিজ লোকেরা, হ্যাঁ, ওরা আসলে এতই পরিশ্রমী। এমনি তো চীন উন্নত না, তাই না? আমাদের মতো অলসের, কি বলে, আমরা কাঠের ঠেকি না, আমাদের মতো অলস না তারা। ওই সময় 610 সালে, এই সময় তারা প্রায় 1800 কিলোমিটার দীর্ঘ একটা খাল খনন করেছে। বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথার দৈর্ঘ্য 600 কিলোমিটারের মতো। তার মানে বাংলাদেশের লম্বায় যে বাংলাদেশের দৈর্ঘ্য, এইরকম 3টা বাংলাদেশের দৈর্ঘ্যের সমান খাল চীন 610 সালে এই কোদাল দিয়ে, ডালি কোদাল, ঝাঁকা কোদাল দিয়ে খনন করেছে। চিন্তা করতে পারেন আসলে কি পরিমাণ পরিশ্রম এবং তাদের মানসিক ধৈর্য ছিল। তো এই হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। এখান থেকে প্রশ্ন হবে দীর্ঘতম খাল কোনটি, এইভাবে প্রশ্ন হবে। আমরা আসলে এই খাল পড়ার মাধ্যমে আমাদের প্রণালী এবং খাল এইটা শেষ করব। আমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী এবং খালগুলো পড়ে ফেললাম। যারা শেষ মুহূর্তে যোগ দিয়েছেন, অথবা এই ক্লাসটাই প্রথম করছেন, অথবা খালের এবং প্রণালীর 3টা ক্লাসই করেছেন, তারা এই ক্লাস শেষ হওয়ার পরে এই 3টা ক্লাস আবার একসঙ্গে করে দেখে নেন। আশা করি আপনার খাল এবং প্রণালী থেকে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং আমি যে খাল প্রণালী পড়ালাম, এর বাইরে প্রশ্ন আর তেমন হয় না। আমি যা পড়ালাম এর বাইরেও কিন্তু খাল প্রণালী আছে, এই জন্যই বলছি যে এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন হয় না। সো আজকে এ পর্যন্তই। আপনাদের কি বলে যে ভবিষ্যৎ সুন্দর হোক, এই কামনা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি শাহিন স্যার বিদায় চাইছি। দেখা হবে আরও একটা কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।